আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আলোচনা করব এয়ারটর দিয়ে মাছ চাষ। বাংলাদেশের বিভিন্ন প্রকারের এয়ারটর পাওয়া যায় এবং আমরা কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে থাকি। এখন কোন এয়ারটর দিয়ে কোন ধরনের মাছ চাষ করলে ভালো লাভবান হওয়া যায় এবং কি ঘনত্বে মাছ চাষ করা যায় সেই সম্পর্কে আমরা কিন্তু অনেকে কিন্তু জানি না, বা আমাদের জানার একটা গ্যাপ আছে। আর এয়ারটর ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কে আমরা কিন্তু অনেকেই কিন্তু জানি না, এবং এয়ারটর কতক্ষণ চালাতে হয়, কোন সময় চালাতে হয় সেই সম্পর্কে কিন্তু আমাদের বিশদ ধারণা নেই। তো আমরা এই বিষয় সম্পর্কে আজকে জানানো দেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলতে পারেন। দেখেন, এই শীতকালের ভিতরে পুকুরের পানি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং দেখা যাচ্ছে পুকুরের কিন্তু মাছ খাইতে পারে, মাছ ভাসতে পারে, অক্সিজেন স্বল্পতা হতে পারে, এবং আমরা অনেকে অধিক ঘনত্বে মাছ চাষ করে থাকি। সেক্ষেত্রে কিন্তু মাছের মৃত্যু হওয়ার একটা চান্স থাকে। তো এই জন্য বলবো, এই ক্ষেত্রে আপনার কিন্তু এয়ারটর ব্যবহার করা লাগতে পারে। এখন আপনি তো জানেন না কতক্ষণ এয়ারটর ব্যবহার করবেন, কোন এয়ারটর ব্যবহার করবেন, এবং আপনি মাছ চাষ করতেছেন কখন এয়ারটর চালু করবেন, কখন এয়ারটর বন্ধ রাখবেন, এই সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই। এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি কোন এয়ারটর ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার হতে পারতেন সেই সম্পর্কে আপনার ধারণা নেই। তো এই বিষয়গুলো আপনি জানতে পারবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন। বাংলাদেশের বিভিন্ন প্রকার এয়ারটর পাওয়া যায়। তো আমরা প্রথমে জানবো যে কোন ধরনের এয়ারটর কোন ধরনের পুকুরে আমরা ব্যবহার করব। আমাদের পুকুরের সাইজ যদি বড় হয়, অর্থাৎ মোটামুটি 2 একর 1.5 একর যদি পুকুর হয় এবং সেটার গভীরতা যদি 7 ফিটের উপরে হয়, 8 ফিট 9 ফিট যদি হয়, সেক্ষেত্রে আমরা এই জায়গায় ডাবল স্পিড যে এয়ারটরটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি ডাবল স্পিড এয়ারটর ব্যবহার করলে পুকুরের গভীরতা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু পুকুরে কাদা তৈরি হতে পারে। আর যদি পুকুরের আয়তন যদি ছোট হয়, আমরা ডাবল স্পিড এয়ারটর যদি লাগাই দিই সেক্ষেত্রে পুকুর পার ভাঙতে পারে। এই জন্য আমরা বলবো কি, যত বড় পুকুর সেক্ষেত্রে আপনাকে বড় এয়ারটর দিতে হবে। তার মানে সবচেয়ে বড় এয়ারটর হিসেবে ডাবল স্পিড এয়ারটরটা কাউন্ট করা হয়। তার চেয়ে ছোট যদি পুকুর হয়, অর্থাৎ 1 একর থেকে 1.5 একর যদি পুকুর হয়, সেই ধরনের পুকুরে গভীরতা যদি 7 ফিটের উপর হয়, এখানে আপনি কি করবেন, পনসার্স এয়ারটর যেটা আছে সেটা আপনি ব্যবহার করেন। অর্থাৎ দেখতে অনেকটা ডাবল স্পিডের মতো, কিন্তু পনসার্স এয়ারটর যেটা আছে সেটা আপনার কি করবেন, 1 একর থেকে 1.5 একর যদি পুকুর হয়, 7 ফিটের উপরে যদি গভীর হয়, এই ধরনের পুকুরে পনসার্স এয়ারটরটা আপনি ব্যবহার করবেন। যদি আপনার পুকুরের আয়তন 50% থেকে 100% ভিতরে, অর্থাৎ 1 একরের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনার জন্য অনেক ধরনের অপশন আছে। আপনি এখানে চাইলে জেট পাম্প ব্যবহার করতে পারেন, আপনি এই জায়গায় প্যাডেল হুইল এয়ারটর ব্যবহার করতে পারেন, আপনি এই জায়গায় চাইলে বেঞ্চুরি এয়ারটর ব্যবহার করতে পারেন। তবে অনেকে বেঞ্চুরি এয়ারটর মানে ভাবেন যে হয়তোবা যে নজল পাম্প, যে নজল 8 নজল 10 নজল দিয়ে হয়তোবা আমরা কি করবো 1 একর জায়গা খাবার দিব। আসলে 1 একর জায়গা কিন্তু আমরা এইভাবে খাবার দিতে পারি না যদি অধিক ঘনত্বে মাছ চাষ হয়। হ্যাঁ, নর্মাল ঘনত্বে মাছ চাষ করতে মাছ যাতে খাবে না খায়, মাছ যাতে না বাসে, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেছে সেই সময় যাতে মাছ না গাবায় না বাসে, সেই জন্য হয়তো আপনি কি করবেন, পুকুরে পানি পুকুরে দেওয়ার যে ব্যবস্থাপনা, অথবা আপনি চাইলে নজল ব্যবহার করে আপনি যে বেঞ্চুরিগুলো নিজে হাতে বানিয়ে নিজে আসেন, এই ধরনের এয়ারটর আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এতে করে পুকুরে আর্টিফিশিয়াল একটা স্রোত তৈরি হলো, এতে করে আপনার পুকুরে মাছ গাবাবে না, মাছ ভাসবে না, মাছ খাবে না। তো এই কাজটা আপনি করতে পারেন। যদি আপনার পুকুরের আয়তন যদি 33% থেকে 50% ভিতরে হয়, সেক্ষেত্রে আমি বলবো এখানে প্যাডেল হুইল এয়ারটর অথবা আপনি বেঞ্চুরি এয়ারটর ব্যবহার করবেন। এর বাইরে অন্য কোনো এয়ারটর ব্যবহার করার দরকার নাই। এরপরে দেখা যাচ্ছে আপনার পুকুরের আয়তন 15%, 20%, 30%, 35% হইতে পারে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনি প্যাডেল হুইল এয়ারটর অথবা এই জায়গায় সবচেয়ে ভালো হয় বেঞ্চুরি এয়ারটর যেটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এতে করে পুকুর পার ভাঙবে না, পুকুরে পারের কোনো সমস্যা হবে না, এবং আপনি যে কোনো গভীরতায় 3 ফিট 4 ফিট 5 ফিট গভীরতায় যে কোনো পুকুরে আপনি কিন্তু বেঞ্চুরি এয়ারটর ব্যবহার করতে পারবেন। এখন আসলে যে এই এয়ারটর ব্যবহার করলে সুবিধা কি? সুবিধা হলো, এক নম্বর, মাছের ঘনত্ব বাড়াইতে পারবেন, অথবা আপনি যদি মাছের ঘনত্ব বাড়াইতে না চান, নর্মাল যে ঘনত্ব আছে সেই ঘনত্বে মাছ চাষ করতেছেন, এতে করে কি হবে, আপনার মাছের গ্রোথ দ্রুত আসবে। তার মানে এয়ারটর ব্যবহার করলে আপনার মাছের ফাস্ট গ্রোথ আসে। তো ফাস্ট গ্রোথ আসলে সুবিধা কি? ফাস্ট গ্রোথ আসলে সুবিধা হলো আপনার মাছ দেখা যাচ্ছে আগে বিক্রি করতে পারবেন। তার মানে খাদ্য খরচটা অনেকাংশে কিন্তু কমানো সম্ভব হচ্ছে। এখানে অনেকে আবার ভাবেন যে ফাস্ট গ্রোথ মানে হয়তো বা এয়ারটর ব্যবহার করলে 10 মাসের যে মাছ চাষ হয় সেই মাছ হয়তো 3 মাসে চাষ হয়ে যাবে। আসলে এটা কিন্তু সত্য না, এইরকম না। হয়তো বা আপনার 15 দিন 20 দিন আগায় আসতে পারে, অর্থাৎ আপনার পুকুরে প্লাঙ্কটন তৈরি হবে, আপনার পুকুরে ক্ষতিকর কোনো ধাতব পদার্থ থাকতে পারে না, আপনার পুকুরে দেখা যাচ্ছে স্রোত তৈরি হবে, আপনার পুকুরে আর্টিফিশিয়াল স্রোত থাকার কারণে আপনার পুকুরে সবসময় অক্সিজেনের একটা ব্যালেন্স থাকবে, যার কারণে আপনার মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগবে না, মাছ সঠিকভাবে সাঁতার কাটতে পারে, মাছের খাবারটা দ্রুত সময় হজম হবে, যার কারণে আপনার মাছের গ্রোথ ভালো আসবে। তার মানে এই না যে আপনার মাছ 10 মাসে যে মাছ চাষ হয়ে যেত সেই মাছ 2 মাসে চাষ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। খাদ্য খরচ কমের বিষয় বলতে বোঝাচ্ছে এইটা যে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। প্রাকৃতিক খাবার তৈরি হলে সেক্ষেত্রে কি হবে, আপনার পুকুরে খাদ্য খরচ কম হবে। আপনার পুকুরে খাদ্য খরচ কেমনে কমবে? খাদ্য খরচ এই কারণে কম হবে, আপনার পুকুরে যখন এয়ারটর ব্যবহার করলেন সেক্ষেত্রে কি হবে, কৃত্রিম একটা স্রোত তৈরি হবে। কৃত্রিম স্রোত তৈরি হলে কি হবে, নিচের স্তরে যে খাবারগুলো ছিল সেটা উপরের স্তরে আসবে। উপরের স্তরে আসলে কি হবে, সূর্যের আলো উপস্থিতিতে সেই খাবারগুলা থেকে কিন্তু নতুন করে কিন্তু প্লাঙ্কটন তৈরি হবে। এবং কি এই জায়গায় যদি আপনি কি করেন, প্রতি মাসে চুন লবণ ব্যবহার করে যদি একটা করে প্রোবায়োটিক ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার মাছের খাদ্য খরচটা কিন্তু অনেকাংশে কিন্তু কমে আসবে। তার মানে এই নয় যে বিনা খরচে বা বিনা খাদ্যে মাছ চাষ হয়ে গেল। এয়ারটর ব্যবহার করলে মাছের ঘনত্ব বাড়াইতে পারলেন, অন্যদিকে মাছের গ্রোথ ভালো আসলো, এবং কি মাছের খাদ্য খরচ কম হয়। আশা করি আপনি বুঝতে পারছেন। এরপর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট একটা দিক পাওয়া যায় সেটা কি, মাছের রোগ কম হয়।
যেই মাছ দ্রুত সাঁতার কাটবে, যেই মাছ দ্রুত দৌড়াইতে পারবে, সেই মাছের ক্ষেত্রে দেখবেন কি আপনার রোগ ব্যাধি কম হবে। আর রোগ ব্যাধি কম হলে সুবিধা কি? রোগ ব্যাধি কম হলে মেডিসিন খরচ কমে যাইতেছে। অন্যদিকে মাছের রোগ হয় নাই, তার মানে কি সে যতটুকু খাবার খাচ্ছে ততটুকু খাবার কাজে আসতেছে, ততটুকু খাবার দিয়ে আপনার মাছ চাষটা একদম নির্ভেজাল মাছ চাষ হচ্ছে, ঝুঁকিহীন মাছ চাষ হচ্ছে। যখনই আপনার মাছের রোগ আক্রান্ত হবে তখন মাছের যে খাবারই দেন না কেন সেই খাবারটা তেমন একটা কাজে আসবে না, খাবার নষ্ট হবে, ওয়েস্ট বেশি হবে। তার পাশাপাশি দেখা যাচ্ছে আপনার মাছের রোগ হয়ে গেছে, তার মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার মাছের জন্য মেডিসিন ব্যবহার করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। অর্থাৎ আপনার হয়তো খাদ্য খরচ পাশাপাশি মেডিসিন খরচ দিতে দিতে আপনার যে লাভ হওয়ার কথা সেই লাভের অংশটা কিন্তু কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই সুবিধা পাশাপাশি আরো অনেক ধরনের সুবিধা আছে এয়ারটর ব্যবহার করলে, সেই সুবিধাগুলো অবশ্যই আপনাকে জেনে বুঝে মাছ চাষটা করতে হবে। এখন আসেন যে এয়ারটর আপনি কতক্ষণ চালাবেন বা কিভাবে চালাবেন। এয়ারটর চালানোর নিয়মটা কি? এয়ারটর চালানোর নিয়ম হলো আপনার মাছ যখন ভাসবে, মাছ যখন গাবাবে, ওই সময়টা আসলেই এয়ারটর ব্যবহার করা খুবই জরুরি। এখন আপনি বুঝবেন কিভাবে যে মাছ এখন গাবাইতে পারে বা মাছ ভাসতে পারে বা মাছ খাইতে পারে। আপনি বুঝবেন এইভাবে যে আপনি দেখতেছেন যে এখন হঠাৎ করে বৃষ্টি আসার একটা চান্স আছে বা বৃষ্টি আসবে এরকম একটা ভাব, ওই সময় আপনি এয়ারটর চালু করে দিবেন। অর্থাৎ আকাশ মেঘলাচ্ছন্ন, এই সময় আপনি এয়ারটর চালান, এতে করে আপনার মাছ গাবাবে না। তারপর দেখা যাচ্ছে আপনি দেখবেন বিকালবেলার পর থেকে সন্ধ্যার আগে এই সময় বিকালবেলা মাছ একটু করে আস্তে আস্তে করে কিছু মাছ কিন্তু পুকুরে চতুর্কোণা দিয়ে সাঁতার কাটতে পারে, গাবাইতে পারে বা একটু হালকা করে ঘুরে বেড়াইতে পারে। এই সময় আপনি কি করবেন? মাছের খাবার খুঁজতেছে, মাছ খাবার খুঁজতে পারে, অথবা দেখবেন কি মাছ কিছু মাছ বাঁচতে পারে। তো আপনি বিকালবেলা একটু করে এয়ারটর চালাতে পারেন, সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চালাতে পারেন। তারপর দেখবেন রাত 12টার পর থেকে কিন্তু অক্সিজেন স্বল্পতা হইতে থাকে, ওই সময় কিন্তু মাছ গাবাইতে পারে। তো রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত এয়ারটর চালানো ভালো। তবে যদি সকাল পর্যন্ত এয়ারটর চালাতে না পারেন, সেক্ষেত্রে রাত 12টা থেকে 2টা, তারপরে 1-2 ঘন্টা গ্যাপ দিয়ে আবার হয়তো আপনি আবার এয়ারটর চালাতে পারেন। এভাবে সকাল 9টা পর্যন্ত এয়ারটর চালালে সেক্ষেত্রে দেখা যায় মাছের উৎপাদন বাড়ে এবং মাছের খাদ্য খরচ কম হয়। অন্যদিকে আপনার পুকুরে মাছ গাবাবে না, মাছ ভাসবে না। এর পাশাপাশি আপনি চাইলে দুপুর বেলায় কিছু সময় আপনি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এয়ারটর চালাতে পারেন। কেন? অনেক সময় দেখা যায় অধিক পরিমাণ তাপ হয়ে গেছে, অধিক তাপমাত্রা যখন থাকে সেই সময় দেখা যাচ্ছে পানির পিএইচ এর একটা তারতম্য হয়। পাশাপাশি ওই যে গরম পানিটা, সেই গরম পানিতে মাছ বসবাস করে যায়, তাদের জন্য কষ্ট হয়ে যায়। তো আপনি যদি পুকুরের নিচের পানি উপরে নিয়ে আসতে পারেন, উপরে পানি নিচে নিয়ে যেতে পারেন, এতে করে একটা পরিচালন পদ্ধতিতে কি হবে, পানিটা কিন্তু ঠান্ডা থাকার একটা অবস্থা তৈরি হবে। এতে করে কিন্তু মাছের জন্য একটা আরামের ব্যবস্থা হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো পুকুরে এয়ারটর দেওয়ার মতো এরকম সামর্থ্য নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে একটা পাম্প দিয়ে বা একটা মেশিন দিয়ে আপনি কি করবেন? আপনার পুকুরে পানি আবার আপনার পুকুরে ফেলতে পারেন। অর্থাৎ পুকুরে পানি পুকুরে ফেলে একটা স্রোত তৈরি করতে পারেন। এতে করে কিন্তু এই এয়ারটর কাজটা কিন্তু হয়ে থাকে। দেখবেন যে পুকুর যদি অক্সিজেন স্বল্পতা হয়, সেক্ষেত্রে ওই যে পানি যে জায়গায় পড়তেছে তার আশপাশে মাছ কিন্তু আসবে, অর্থাৎ তারা অক্সিজেন নেওয়ার জন্য তারা কিন্তু এই পানির স্রোতের আশেপাশে আসবে। এতে করে কিন্তু আপনার মাছের গাবানো থেকে বাঁচাতে পারেন। আবার যাতে শীতের ভিতর অধিক ঘনত্বে যারা মাছ চাষ করবে তাদের জন্য অবশ্যই এয়ারটর কিন্তু বাধ্যতামূলক। এয়ারটর ছাড়া আপনারা শীতের ভিতর মাছ চাষে আগাবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন। এর পাশাপাশি আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা কি আমার পুকুরে এয়ারটর সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কারেন্ট নাই, অথবা আপনার এয়ারটর কেনার মতো সামর্থ্য নাই, অথবা আপনি একদম দুর্গম এলাকায় থাকেন, এই জায়গায় কোনোভাবে এয়ারটর সংযোগ দেওয়া সম্ভব না। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার মাছ যদি গাবায় বা মাছ যদি বাসে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অক্সিজেন ট্যাবলেট সাথে রাখবেন। পাশাপাশি আপনি কি করবেন? পাতিল দিয়ে, অনেকে কিন্তু পাতিল দিয়ে কি করেন, পানিটা আন্দোলিত করে দেন। এর পাশাপাশি অনেকে কিন্তু পানিতে বাঁশ পিটায় কিন্তু দেখা যাচ্ছে পানিতে স্রোত তৈরি করে থাকেন। অনেকে কিন্তু সাঁতার কাটে কিন্তু দেখা যাচ্ছে পানিতে স্রোত তৈরি করে থাকেন। এতে করে কিন্তু মাছের জন্য একটা উপকার আসে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা কি মাছ হঠাৎ করে গাবাই গেছে, মাছ ভাসতেছে, সেই সময় আপনি কি করবেন? ইনস্ট্যান্ট সমাধান হিসেবে প্রতি শতাংশতে 150 গ্রাম করে লবণ দিবেন। দেখবেন 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনার মাছ কিন্তু নর্মাল হয়ে গেছে। তো এই কাজটা আপনারা করতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি করেন, আশা করি আপনার মাছ চাষে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই এয়ারটর যখন আমরা দিতে আসি সেক্ষেত্রে ঘনত্ব কি দিব? ঘনত্ব হিসাব করবেন আপনি যদি নর্মাল ঘনত্ব রাখেন, এয়ারটর ব্যবহার করতে দেন, এতে করে সবচেয়ে ভালো। এতে করে আপনি মাছ চাষটা আধুনিকভাবে মাছ চাষ হচ্ছে, আপনি মাছ চাষের খাদ্য খরচ কম হবে, আপনি বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। কিন্তু আপনি এর পাশাপাশি ঘনত্ব বাড়াতে যাচ্ছেন। ঘনত্ব বাড়ানো মানে অনেকে ভাবে কি 2 গুণ ঘনত্ব, 3 গুণ ঘনত্ব, এরকম ঘনত্ব চিন্তা করি। এই কাজটা না করাটা ভালো। আপনারা কি করতে পারেন? নর্মাল যে ঘনত্ব আছে, ধরেন আপনি তেলাপিয়া চাষ করবেন, শতাংশে আমরা 250 পিস করে তেলাপিয়া চাষ করতে পারি। 250 পিস তেলাপিয়া, এর সাথে 5 পিস করে বাংলা মাছ দিতে পারি। এখন আপনি কি করলেন? এসে তেলাপিয়া চাষ করতেছেন, এর পাশাপাশি আপনি বাংলা মাছ দিলেন আপনি 5 পিস করে। এখন যদি এয়ারটর ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 300 পিসের উপরে কোনোভাবে ঘনত্ব দিবেন না। 300 পিস ঘনত্ব দিয়ে আপনি তেলাপিয়া চাষ করেন এয়ারটর দিয়ে, ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ভাই দ্বিগুণ ঘনত্ব করবো, 500 পিস করে দিব, সেক্ষেত্রে বলবো এসে তেলাপিয়া আপনার জন্য না, বা আপনার জন্য তেলাপিয়া চাষ নয়। এয়ারটর দিয়ে মাছ চাষ করতে গেলে আপনি লোকসান করবেন। আশা করি বুঝতে পারছেন। হাজার সফল এসে তেলাপিয়া চাষের মতন আপনি যাচ্ছেন 2025 সালে এসে তেলাপিয়া চাষ করতে। 2025 সালে এসে তেলাপিয়ার দাম নির্ধারণ করেছে 1 টাকা 40 পয়সা। তবে যদি জানুয়ারি মাসে 31 তারিখের ভিতরে পুনঃ বুকিং করেন, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 5 দিনের নার্সারি পাউডার ফ্রি।
এই 5 দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব হরমোন মিশ্রিত করে। আপনারা জানেন এসে তেলাপিয়া পোনাতে 28 দিন হরমোন সম্পন্ন করা থাকে। এর পাশাপাশি আরো 5 দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তেলাপিয়ার পোনা হবে হৃষ্টপুষ্ট এবং কি আরো বেশি স্ট্রং। এই জানুয়ারি মাসে বুকিংকৃত পোনা আপনি মার্চ মাসে 23 তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে 5 তারিখের ভিতরে ডেলিভারি নিতে পারবেন। সিজনের প্রথম পোনা দিয়ে আপনি মাছ শুরু করতে চাইলে আপনার বুকিংটি আজই নিশ্চিত করুন। তারপর দেখা যাচ্ছে আমরা কি করে থাকি শিং, মাগুর, পাবদা, গুলশা এই জাতীয় মাছ যখন চাষ করি সেক্ষেত্রে আমরা অধিক ঘনত্ব চিন্তা করি। অধিক ঘনত্ব মানে কি? হাই ডেন্সিটি, মানে কি বিশাল একটা হাই ডেন্সিটি। এই ধরনের চিন্তাটা করা যাবে না। এয়ারডর ব্যবহার করতেছেন মানে কি আপনার অধিক ঘনত্ব নয়, এয়ারডর ব্যবহার করা মানে কি আপনার মাছকে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচান। এটা আপনি চিন্তা করবেন ফার্স্ট। দ্বিতীয় যেটা চিন্তা করুন, ঘনত্ব কিছু করে বাড়াতে পারেন। ঘনত্ব আপনি মোটামুটি 1.5 গুণ থেকে 1.5 গুণের ভিতরে ঘনত্ব রাখার চেষ্টা করবেন। ধরেন আপনি শিং মাছ চাষ করতে চান আগে 1000 থেকে 1500 পিস দিয়ে, অর্থাৎ যদি আপনি 1500 পিস যদি শিং মাছ দিয়ে থাকেন এখন 2000 থেকে 2200 পিস আপনি দিতে পারবেন এয়ারডর ব্যবহার করে। আপনি যদি মাগুর মাছ চাষ করতেন সেক্ষেত্রে আমরা বলবো মাগুর মাছে কিন্তু এরকম অক্সিজেন দরকার হয় না, তো আপনি চাইলে কিন্তু মাগুর মাছের ঘনত্ব মোটামুটি 1.5 গুণ করতে পারবেন। আপনি যদি চিন্তা করেন পাবদা মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমরা বলে থাকি পাবদা মাছ শতাংশ 400 থেকে 500 পিস দিতে আপনি 600 থেকে 700 পিস দিতে পারেন। এর বেশি কোনোভাবে ঘনত্ব চিন্তা করা উচিত হবে না। অনেকে দেখি এয়ারডর ব্যবহার করে 3000-4000 পিস করে দিয়ে পাবদা চাষ করেন। এই কাজটা করবেন না। এতে করে দেখা যায় পাবদা মাছ মোটামুটি যখন 50 পিস 60 পিসে কেজি আসছে এই পর্যন্ত ওজন আসে, তারপর আর ওজন আসতেছে না, বড় হইতেছে না, তারপর যদি মাছ ওই সাইজের মাছ কেউ কিনতেও চায় না। অন্যদিকে দেখা যাচ্ছে এই মাছ হঠাৎ করে মাছ গাবায়, মাছ বাসে, হঠাৎ করে দেখা যাচ্ছে বিদ্যুৎ নাই, এয়ারডর চালাতে পারতেছে না, মাছ মরে একদম পুকুর অবস্থা খারাপ হয়ে যায়। এই কাজটা আপনারা করবেন না। তবে দেখা যাচ্ছে আপনি যদি বাংলা মাছ চাষ করেন সেক্ষেত্রে বাংলা মাছের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু 30 পিসের জায়গায় 40 থেকে 45 পিস মাছ দিয়ে কিন্তু বাংলা মাছ চাষ করতে পারেন এয়ারডর ব্যবহার করে। এতে করে কিন্তু অভিজ্ঞ খামারি যদি হন এই কাজটা করলে ভালো একটা ফলাফল আপনি পেতে পারেন। তবে খেয়াল করবেন যদি এয়ারডর ব্যবহার করেন সেক্ষেত্রে একটা পার্সিয়াল হারভেস্ট করতে পারলে সবচেয়ে ভালো হয়। বাংলা মাছ ধরেন আপনি 2 কেজি করে ওজন করে বিক্রি করবেন চিন্তা করছেন, কিন্তু আপনি কি করলেন আপনি মোটামুটি মাছ যখন 1.5 কেজি থেকে 1.5 কেজির ভিতরে আসছে এই সময় আপনি 3 ভাগের 1 ভাগ মাছ আপনি বিক্রি করে দেন। অর্থাৎ আপনি ধরেন 40 পিস মাছ দিয়েছিলেন, তার থেকে আপনি 25 পিস মাছ রেখে 15 পিস মাছ বিক্রি করে দেবেন। এই 25 পিস মাছ যদি আপনি আরো 2 মাস 3 মাস রাখেন দেখবেন যে এই 25 পিস মাছ থেকে একটা বিশাল একটা আপনি প্রফিট পাবেন। কারণ কি এই মাছগুলা ভালো জায়গা পাইতেছে, সঠিক একটা জায়গা পাইলো, এবং কি এই মাছগুলো দেখা যায় দ্রুত সাঁতার কাটতে পারে, দ্রুত খাবার খাবে, এবং কি এই মাছগুলোর জন্য অক্সিজেন যে পরিমাণ দরকার ছিল তার চেয়ে অক্সিজেন বাড়তি অক্সিজেন আছে, তার মানে এরা খুব সুন্দর করে আপনাকে একটা গ্রোথ দেবে। এই জন্য আমি বলবো আপনাকে এয়ারডর মানে এমন নয় যে অধিক ঘনত্ব। এয়ারডর মানে সবসময় চিন্তা করা উচিত আপনার মাছের জন্য সুস্থ সবল বা একটা স্বাস্থ্যকর বাসস্থান দিয়েছেন। এর পাশাপাশি আপনার জন্য কি করতেছেন একটু করে হালকা করে ঘনত্ব বাড়াই দিয়ে এয়ারডর ব্যবহার করলে যে একটা বিদ্যুৎ খরচ হচ্ছে বা একটা যে খরচ বাড়তেছে সেই খরচটা যাতে মেকআপ করতে পারেন। এই জন্য আমরা বলবো 1.5 গুণ থেকে 1.5 গুণ ঘনত্ব দিয়ে আপনি মাছ চাষ করেন। কোনোভাবে 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ ঘনত্ব কাম্য নয়। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।